মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। উনি তো চিরকালই দায়ী করেছেন। ওর মতে তো ধর্ষণ হচ্ছে নাকি সর্দি কাশি। ওর মতে ধর্ষণ হলে পরে টাকা দিয়ে কিনে নাও। যেদিনকে ওই মৃতার পরিবারে দেখা করতে উনি গিয়েছিলেন, যেই মুহূর্তে জানতে পেরেছেন আমি দেখা করতে যাব সন্ধ্যেবেলা, উনি দুপুরবেলা গিয়েছিলেন। আমি একদম বলছি তো, অন রেকর্ড। এবং সেখানে গিয়ে তিনি তাকে টাকার প্রলোভন দেখিয়েছেন। টাকার প্রলোভন দিকে সাক্ষী কেনা। উনি ধর্ষণটাকে টাকা দিয়ে বিচার করেন। সেই জন্যই তো তৃণমূল গুন্ডা চারিদিকে ধর্ষণ করে বেড়াচ্ছেন, যে আমাদের কাটমানির টাকা আছে, ধর্ষণ করবো, টাকা দিয়ে দেবো, মিটে যাবে। ফাঁসি চাই, রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে। আমাদের টার্গেট দিয়েছিল রবিবার। সব ব্লকে ব্লকে মিছিল সংগঠিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে। কার বিরুদ্ধে অবস্থান করছেন আমি তো বুঝি না। উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী। দায় তো ওর। ওর তো দায়, সিবিআই তো দায় নয় এটা। এটা তো ওর দায়। ওর সরকারি পুলিশ ব্যবস্থা কেন এটা সম্পূর্ণ করতে কতদিন লাগে? 3 দিনের মধ্যে কাকে গ্রেপ্তার করেছিল? 3 দিনের মধ্যে সঞ্জয় রায় সিভিক পুলিশ। সে সিভিক পুলিশ কে? কার দ্বারা লালিত পালিত সেই সিভিক পুলিশ? আর এই ঘটনাটা সিভিক পুলিশ ঘটিয়ে দিল। অত বড় হাসপাতালের ভেতরে আর কার কোনো দায় নেই? এটা হচ্ছে নষ্টামি। এই নষ্টামিটাই মমতা করে। সারা রাত আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম। না না, উনি ঘুমাতে পারেননি এই জন্যই যে লোকজন না জানতে পারে। উনি ঘুমোতে পারেননি এই ভয় যে লোকে না জেনে যায়। সিপিএম বিকাশ ভট্টাচার্য আবার ঝাঁপিয়ে পড়ে, এই তো এইটাই ঘুম হয় না, আর অন্য কোনো কারণ নেই। কি করে জানলেন একজন? মমতাকে একজনকে পাঠিয়েছিলেন ভাড়া করে? এত বড় একটা খুন একজন করেছে একজন। আমি তো বলছি যে এই ঘটনা থেকে প্রমাণ হচ্ছে, মমতা বলছেন আসল অপরাধীকে আমরা ধরেছিলাম। তুমি যে আসল অপরাধী মমতা জানলেন কি করে? তাহলে মমতাকে আগে থেকে এই সিভিক ভলেন্টিয়ার, যেটা তৃণমূলের লোক, তাকে ঠিক করেছেন তোকে বলির পাঠা করব। এরকম আমরা এই অনেক ফিল্মও গল্পও দেখেছি। তুই বলির পাঠা হয়ে যা, তোর পরিবার তাদের আমি এমন ক্ষতিপূরণ দিয়ে দেবো তা আজীবন বেঁচে থাকবে। তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথ্য লোপাট করার জন্য যে পারদর্শী, এটা প্রমাণ আছে। আমি একটা গপ্প কথা বলছি না। আমি এমন কথা বলছি না লাঠির বাড়িতে আমার ঘিলু ছিটকে বেরিয়ে গেছে, সে ছিটকে এসে ববি আমার মাথায় ঢুকিয়ে, বললাম তো মাথায় ঢুকিয়ে দিলে এই সমস্ত পাগলের প্রলাপ আমি বলছি না। দিন গেছিলাম ওর বাড়িতে সোমবার, মাকে বলে এসেছিলাম, বাবাকে ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে, যে আমাকে 4টে দিন টাইম দিন। রবিবারের মধ্যে যদি আমরা এই মামলার সবটা তদন্ত করে শেষ করতে না পারি আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সবকিছু করতে না পারি, আপনি রবিবার দিন নিজেই সিবিআই কে দিয়ে দেবো। বলেছিলাম কি বলিনি? উনি গেছেন এটা জেনে, এটা খবর হয়েছে সন্ধ্যেবেলা, ওই দিন আমি যাব সেটা জেনে উনি দুপুরে গিয়েছেন এবং বলেছেন ওই মৃতার পরিবারকে অন্য কাউকে কিছু বলবেন না। আমার পুলিশের মারফত আমার সঙ্গে কথা বললেন, আমি টাকা দিয়ে মিটিয়ে নেব। যিনি মানুষের জীবন, মহিলাদের ইজ্জত টাকা দিয়ে হিসেব করেন, তার মতো নিম্ন রুচির মানুষ এই পৃথিবীতে থাকার যোগ্য নয়। পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। আমি ব্যাখ্যা করে বলে দিয়েছি এটা তৃণমূল করেছে। আমি আবারও সেই ব্যাখ্যাটা আপনাদের সামনে বলছি। প্রথম দিন যখন এই ঘটনা ঘটলো, বডিটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, সেটা প্রথম বাধা দিয়েছে যুব ফেডারেশনের কর্মীরা, মীনাক্ষী, ধ্রুব, এদের নেতৃত্বে। মনে থাকতে পারে সেদিন ওরা সুযোগ নিয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ শোক মিছিল চলছিল, সেই মিছিল থেকে গিয়ে ওরা ওই মৃতদেহ, যেটাকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, মমতার নেতৃত্বে লোপাট করার চেষ্টা হচ্ছিল, ওরা আটকে দিয়েছে। তারপর তদন্ত হয়েছে, পোস্টমর্টম হয়েছে,
সিবিআই তদন্ত চালু হয়েছে। যেদিনই সিবিআই তদন্তের আদেশ হয়েছে 3টের সময়, সন্ধেবেলা 6টার সময় ওরা ওইখানে ওই বিল্ডিংটা ভাঙা শুরু করেছিল। দ্য প্লেস অফ অকারেন্স অফ ক্রাইম, এটা একটা তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্লেস অফ অকারেন্স মানে শুধু এইটুকু নয় যে চেয়ারটায় বসে আছে রোজিনা, সেইটুকু, আশেপাশে অনেক কিছু। সেই ভেঙে ফেলাটাকে আটকেছে ছাত্র যুবরা। আমি সেদিন সন্ধ্যেবেলা আর.জি. কর হাসপাতালে গিয়েছিলাম ছাত্র যুব মহিলাদের জমায়েতে ভাষণ দেওয়ার জন্য। আমি গিয়ে দেখেছি কিভাবে ছাত্র যুবরা আটকেছে। ছাত্র যুবরা যদি ভাঙার চেষ্টা করতো সেদিনই তো সমর্থন করতে পারতো। তৃণমূল গুন্ডাদের হাতে উনি পরিকল্পিতভাবে পতাকা ধরিয়ে দিয়েছেন। যুব ফেডারেশনের পতাকাটা এমন গুরুত্বপূর্ণ ব্যাপার না যে এটা আয়রন শেফে থাকবে, সেখান থেকে বার করতে হবে। জাতীয় পতাকা নিয়েছিল বিজেপিরা আর ওই সাদা পতাকা নিয়েছিলেন আপনারা। এই পুরো ঘটনাটা ঘটিয়েছে মমতা। মমতা যদি সাহস থাকে আমাকে আমার সামনে মুখোমুখি বসে আমার বক্তব্যের জবাব দিই। যখন হাইকোর্টে 3টের সময়, 13 তারিখে বোধ হয়, 14 তারিখে 3টের সময় আমরা সিবিআই এর অর্ডার পেলাম। বিকেল 5টা, 5:30টার সময় ওরা আর.জি. কর হাসপাতালের ভাঙার চেষ্টা শুরু করলো, ছাত্র যুবরা ঠেকালো। এটা 13 তারিখে, এইটা 13 তারিখে হলো। 14 তারিখে সিবিআই তদন্ত শুরু করার পর মাঝরাতে যখন গোটা কলকাতা, গোটা দেশ, গোটা পৃথিবী তারা মেয়েরা জড়ো হচ্ছেন, রাত্রিটা আমাদের, রাত্রি অধিকার করো কি ওদের স্লোগানের বিরুদ্ধে লাখো লাখো মানুষ রাস্তায় নেমে গিয়েছেন। সেদিনকে গোটা বিষয়টাকে বিভ্রান্ত করার জন্য তৃণমূল গুন্ডাদের ভাড়া করে যারা ধরা পড়ছেন, তদন্ত হোক। এই তদন্ত পুলিশ কমিশনার যদি সৎভাবে করতে পারেন, আমি বলছি লিখে নিন, এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস, এই ঘটনা ঘটিয়েছে কুণাল ঘোষের বুদ্ধিতে তৃণমূল কংগ্রেস। আপনি যখন কলকাতার মেয়র ছিলেন ভুলে গেছেন? ফলস বার্থ সার্টিফিকেট কে দিয়েছিল? জন্মের বার্থ সার্টিফিকেট আপনি, আপনার সময়। আমি ভদ্র বলে কিছু করিনি, ববি বসে আছে। যদিও আমি মিথ্যে কথা বলি আমার দুটো কান যেন কেটে দেয়। কে আজকে রেখেছে? ওর মুখে তো আমরা স্যালুটার দিতে বলিনি। আমি তো বলেছি, হ্যাঁ আমার বিষয়, ওর সঙ্গে আমার এমন কোনো গোপন সম্পর্ক নেই যে গোপন কথাও বলতে পারবে। ও হয়তো স্বপ্ন ছিল আমাকে নিয়ে কিছু গোপন সম্পর্ক করার, কিন্তু আমি তো তা বাস্তবায়িত করতে দিইনি। আর বার্থ সার্টিফিকেট নিয়ে আমি তো বহুদিন, 2 বছর না 3 বছর আগে বলেছিলাম যে উনি একটা তদন্ত করুন, তদন্ত করে একটা রিপোর্ট তৈরি করুন, আমার 1 হাঁড়ি রসগোল্লা তৈরি আছে। উনি করলেন না কেন? এতটুকু সাহস নেই। আসলে কোনো দরকার নেই, কিচ্ছু দরকার নেই। উনি বার্থ সার্টিফিকেটে যেসব কথা বলছেন, উনি একটা তদন্ত করুন। আমি তো 3-4 বছর আগে বলেছি, তদন্ত করে একটা রিপোর্ট দিন জনসমাজকে। আমি আত্মপক্ষ সমর্থনে একটা শব্দও বলবো না, কেন আমি ওর মতো দুর্নীতি করিনি। ওর মতো দুর্নীতিগ্রস্ত চিন্তার মধ্যে আমি নেই, ছিলাম না, থাকবো না। ও যা খুশি বলুন না কেন, ও ভয় পাচ্ছেন, পাগলের প্রলাপ বকছেন। পাগলরা দেখবেন একটা কথা বারবার বলে। বিগত কয়েক বছর ধরে এই রাজ্যের পাগল মুখ্যমন্ত্রী আমার সম্পর্কে একই কথা বারবার বলছেন, কিন্তু সাহস হচ্ছে না সেই সম্পর্কে কোনো সত্য তথ্য প্রকাশিত করার। আমি তো খোলা চ্যালেঞ্জ দিয়েছি, আমি তো এখনো বলছি, আমি আত্মপক্ষ সমর্থনে একটা কথাও বলবো না। আমার বিরুদ্ধে ব্যক্তি কুৎসা কেন যা খুশি উনি করতে পারেন, তাতে কিছু আমার যায় আসে না, কিন্তু তা দিয়ে উনি পার পাবেন না। ওর যে নির্লজ্জ চেহারা, সেটাকে আমি একেবারে টেনে রাস্তায় নামিয়ে দিয়েছি, আরো নামিয়ে দেবো। কলকাতা জলে ভাসছে 1 কোমর জল, আপনি কোথায় থাকতেন? বলে দেবো নাকি গোপন কাহিনীগুলো? না, বলবো না। এটা আমার ভদ্রতা নয়, এটা আমার সৌজন্যতা, মাফ করে দিলাম। আমি মেয়র থাকাকালীন জল জমা বন্ধ হয়ে গেছে, উনি ফলটা পেয়েছেন। ওর কি কোথায় দেখা বলুক, হ্যাঁ ফিরাদ বলুক। আমি তো চাইছি যে ওর তো বোধে থাকা উচিত, কলকাতা শহরের নিকাশি ব্যবস্থা উন্নতির জন্য আমি যা কাজ করেছি সেটা শুধু এই রাজ্য নয়, এ দেশ নয়, বিদেশে স্বীকৃত। 1 পয়সা দুর্নীতি হয়নি ওর আমলে। এটা হলে তো কয়েক কোটি টাকা কাটমানি হয়ে যেত। কলকাতা শহরে জল জমে না এই যে সাম্প্রতিককালে, তার সম্পূর্ণ কৃতিত্ব আমার, মমতার নয়। অতএব মমতা জেনে রাখতে পারেন,
খোঁজ খবর করতে পারেন, 14 বছর ধরে তো ক্ষমতায় আছেন, বার করুন একটা দুর্নীতির তথ্য। আবারও বলি, পাগলেরা এক কথা বারবার বলে, একটা উন্মাদ, সেই জন্য গত 3-4 বছর ধরে একই কথা বলে যাচ্ছেন। কেন বার করছেন না? আমি তো চাইছি বার করুন। আমি তো আদৌ লজ্জিত নই, আমি তো আদালতে যাইনি এর জন্য ইনজাংশন নেওয়ার জন্য। হচ্ছে মানহানির মামলা করবে? না না না, ও পাগল নাকি? ও পাগলের কথা কেউ মানহানি হয়? মানহানি না, গেলেই তো আদালত বলবে এটা পাগলের কথা, তোমার কি করে মানহানি হলো? আমি, ও যদি আমার বিরুদ্ধে কিছু থাকে যে কোনো ব্যবস্থা নিতে পারেন, যে কোনো ব্যবস্থা। সে সাহস, মিথ্যে কথা বলা যাদের অভ্যেস, তাদের সততার সঙ্গে কাজ করার মতো যোগ্যতা নেই। আমি এই কথা আগেও বলেছি, আজও বলছি। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গে একজন উন্মাদ মস্তিষ্ক বিকৃত মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছে। কিন্তু কুণাল ঘোষ তো বলছে সব আপনারা নকশারজনক কাজ বলছে তো, আমরা বললে তো হবে না, আমি তো তথ্য দিয়ে দেখাচ্ছি, আমি তো ঘটনা পরম্পরা দিয়ে দেখাচ্ছি। সেদিন বিকেল 4টের সময় বেহালা মিটিং করে মমতা আমাকে গালমন্দ করেছেন, এবং তিনি এই তদন্তের বিরুদ্ধে অনেক আপত্তিকর মন্তব্য করেছেন এবং বলেছেন এবার আমি রাস্তায় নামবো। উনি রাস্তায় নামা মানে গুন্ডারা রাস্তায় নামা, ওর সঙ্গে তো ভদ্র সভ্য কোনো মানুষ নেই, এ আমি নিশ্চিত দৃঢ়ভাবে বলতে পারি। আমি এতদিন চুপ করেছিলাম, আর থাকবো না। এই তো সেই মুহূর্তে উনি বললেন আমি গুন্ডামি করতে নামবো। গুন্ডামি শব্দটা তো ওর সঙ্গে সহবচন। সেদিন রাত্রি 12টার সময় হাঙ্গামাটা হলো। হাঙ্গামাটা হয়ে কি করলো, হাসপাতালকে দুমড়ে মুচড়ে দিল। তার কারণ যে সমস্ত গুন্ডাদের উনি ভাড়া করে পাঠিয়েছিলেন তাদের বলা হয়েছিল ছাত্র যুবদের ওই মঞ্চ ভেঙে দাও, সেসব মঞ্চ ওরা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে ভাঙার নেশায়, উন্মত্ত ছিল তো, ভাঙার নেশায় ওরা হাসপাতালে ভেঙেছে। ওদের বলা হয়েছিল 4 তলায় সেমিনার হল আছে সেটাকে ভেঙে দাও, 3rd ফ্লোর ইংরেজিতে বলে ফেলেছিল ভুল করে, এবং ওর গুন্ডারা ঠিক ওই 3 তলা পর্যন্ত গেছে আর উঠতে পারেনি। এটা অঙ্ক, এই অঙ্কের মতো এটা প্রমাণ হয়। আবারও বলছি, এই ঘটনাটা সম্পূর্ণভাবে ঘটিয়েছে মমতা, আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য এবং এই খুনটাকে আড়াল করার জন্য। সে সময় এই 3 দিন পেয়েছে, তিনি কাকে জিজ্ঞাসাবাদ করেছে ওর পুলিশ? কাকে জিজ্ঞাসা? পুলিশ তো কিছুই আনতে পারে না, খালি ওর মতো একজন গুন্ডা মহান মুখ্যমন্ত্রীর কথায় নির্দেশে চালিত হতে পারে। আমরা তো রাস্কেল বলিনি, নিজে বলছেন। আমরা কেউ রাস্কেল বলি, নিজে বললেন। কখনো দেখবেন আমি এতগুলো বিবৃতি দিয়েছি, কোথাও আমরা সিপিকে রাস্কেল বলেছি? উনি বলে দিলেন। উনি 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 ওর নিজের অফিসারকেই রাস্কেল বলছেন। এই হচ্ছে ওর বোধ, এই হচ্ছে চেতনা। আমি বলছি না, পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায় লিখিত হবে যে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে বা না বুঝে একজন বিকৃত মানসিকতার ব্যক্তিকে মুখ্যমন্ত্রী হিসেবে বরণ করেছিল। আমি একজন মহিলা মুখ্যমন্ত্রী সারা দেশের মধ্যে, আমি একজন মা, আমি একজন বোন, আমি তাতে কি হয়েছে? উনি মা বোন বলে কি, উনি তো মা বোন সবই, নারী সবই, এবং তা বলে কি উনি ধর্ষণের পক্ষে থাকেন না? উনি মা বোন নারী, উনি তো ধর্ষণের টাকা দিয়ে হিসেব করেছেন কি করে? কি বলেছিলেন? সর্দি কাশি, মনে আছে আপনাদের? হ্যাঁ, উনি বলছেন না ওই সর্দি কাশির মতো, যেমন শরীর থাকলে সর্দি কাশি হয়, ধর্ষণ হবে। এটা মূর্খদের কথা। এই যারা বলছেন রক্তমাখা ভাত খাইয়েছেন সে তারা মূর্খ। আমি তাকে বলছি তিনি মিথ্যে কথা বলছেন। সাইবাড়ি নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছিল, যেই কমিশন করেছিলেন বিচারপতি তারাপদ মুখার্জি, সিপিএম আমলে নয়। সাইবাড়ি নিয়ে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে এই জুডিশিয়াল কমিশন হয়। সিবিআই না, আমি বলছি তো, এই কথাগুলো শুনুন, আমি সবার জানা উচিত। মমতারা মিথ্যে কথা বলতে পারেন। সেই জুডিশিয়াল এনকোয়ারি কমিশনে সিপিএম এর লোকেরা দাঁড়িয়ে সাক্ষ্য দিতে পারেননি, এমন পরিস্থিতি ছিল। সেই জুডিশিয়াল এনকোয়ারি কমিশনের রিপোর্টটা কি? কোথায় লেখা আছে যে রক্তমাখা ভাত মুখে দেওয়া হয়েছিল? গল্প চালিয়ে দিলেই হলো? গল্প চালিয়ে দেওয়া খুব সহজ। কেন পড়ছেন না তারাপদ মুখার্জি কমিশন? তারা তো সেই রিপোর্ট বেরিয়েছিল। মমতা তো একটা ইনকোয়ারি কমিশন রিপোর্ট বার করছেন না। কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল? বানতলা কি হয়েছিল? বানতলা কি একটা সরকারি হাসপাতাল ছিল কলকাতা শহরের বুকে? তাদের সাজা
তাদের আমলে বানতলায় যারা অপরাধী তারা আজও সাজা খাচ্ছেন, আজীবন তাদের ধনঞ্জয় চ্যাটার্জির আপনারা ফাঁসি দিয়েছেন। ফাঁসি তো আমরা এই মূর্খের মতো কথা আবার বলি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতটাই মূর্খ, তাদের কে বোঝাবে? ফাঁসি কখনো কোনো সরকার দেয় না, ফাঁসি দেয় আদালত। সরকারের কাজ হচ্ছে তদন্তটা ঠিক মতো করা। ধনঞ্জয়ের তদন্তটা এত ঠিক মতো হয়েছিল যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই তদন্তের কোনো ত্রুটি খুঁজে পায়নি। আর কামদুনি মামলায় এমন তদন্ত করেছে মমতা যে কামদুনি মামলায় আদালত বলতে বাধ্য হয়েছেন যে এই তদন্তের ত্রুটির জন্য লোক খালাস পেয়ে গেল। এত কিছু করেছি, আর কি করতে পারি আপনাদের জন্য? কিছুই করতে পারেন না। চুরিটা বন্ধ করতে পারেন, ওই পাগলামোটা বন্ধ করতে পারেন, গুন্ডামিটা বন্ধ করতে পারেন, কাটমানিটা বন্ধ করতে পারেন। একটা ঘটনা, কত ঘটনা। আজকেই তো আবার বর্ধমানে একটা ওই হাঁসদা একজন আদিবাসী মেয়েকে একই ঘটনা ঘটানো হয়েছে। 11 সালের পর থেকে কতগুলো ধর্ষণ হয়েছে। সবকটা ধর্ষণকে মমতা বলেছেন সাধারণ ব্যাপার। উনি আমি তো মুখ খুলছি তথ্যের ভিত্তিতে, আর উনি তো মুখ খুলতেও সাহস পাচ্ছেন না। মুখ খুলবো কে খোল না, খুলে দেখা সবাইকে। আমি তো বলছি সব খুলে দেখাও সবাইকে। আমরা তো আমরা আদৌ কুণ্ঠিত নই, আমার ব্যাপারেই তো আমি কোনো কুণ্ঠিত নেই। উনি সব খুলে দেখান, সব। ওর সঙ্গে আমার এমন কোনো গোপন সম্পর্ক ছিল না যে উনি খুলে দেখাবেন আমি লজ্জা পাবো, আদৌ নয়। আমি রোববার পর্যন্ত সিবিআই কে টাইম দিলাম। ওই রোববার পর্যন্ত টাইম দিয়েছিলেন উনি তথ্য লোপাট করার জন্য। সিবিআই কেও টাইম দিচ্ছি, কেমন ফাঁসি দিতে পারেন দিয়ে দেখান। প্রথমত আবারও বলি, মূর্খের কথা। সিবিআই ফাঁসি দেয় না, তদন্তকারী সংস্থা কখনো ফাঁসি দেয় না, ফাঁসি দেয় বিচারক। ওর সেই বোধ নেই, মূর্খের কথা জবাব আমি দিতে পারি না। 1, 2 হচ্ছে তদন্তের তথ্য লোপাট করার জন্য সময় ছিলেন উনি। তথ্য লোপাট করতে পারেন তার প্রমাণ আছে। সারদা মামলায় যখন আমরা এই রাজ্য থেকে কলকাতা হাইকোর্ট বলেছিল রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম করবেন, তার মাথায় থাকবেন রাজীব কুমার, তখনকার কমিশনার অফ পুলিশ। আমরা সুপ্রিম কোর্ট গেলাম, সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। সিবিআই তদন্ত করতে গিয়ে দেখলেন রাজীব কুমার তিনি অনেক তথ্য লোপাট করেছেন মমতার পক্ষে। তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথ্য লোপাট করার জন্য যে পারদর্শী, এটা প্রমাণ আছে। আমি একটা গপ্প কথা বলছি না, আমি এমন কথা বলছি না লাঠির বাড়িতে আমার ঘিলু ছিটকে বেরিয়ে গেছে, এসে ছিটকে এসে ববি আমার মাথায় ঢুকিয়ে, বললাম তো মাথায় ঢুকিয়ে দিল, এই সমস্ত পাগলের প্রলাপ আমি বলছি না। বলছি উনি নিজেই বলেছেন নন্দীগ্রামের ঘটনা ঘটেছিল শুভেন্দু, আমরা বলিনি। শুভেন্দু শিশির বাবু বলেছেন যে নন্দীগ্রামে ঘটনা ঘটিয়েছে মমতা বাইরে থেকে লোক এনে, আমরা বলিনি। উনি সিবিআই তদন্ত চালু চেয়েছিলেন, সিবিআই তদন্তের রিপোর্ট কোথায়? সৎ সাহস থাকে সিবিআই তদন্তের রিপোর্টটা জনসমক্ষে পেশ করে দেয়। আপনাদের আমলে যা ঘটনা ঘটেছে আপনারা আবার কি বড় বড় কথা বলেন? আমরাই বড় বড় কথা বলতে পারি, আমার দেখিয়ে দিতে পারি। নন্দীগ্রাম সিঙ্গুর করা হয়েছিল গুজরাটকে লালন পালন করার জন্য, এই কথা আমরাই বলতে পারি এবং জোর গলায় বলতে পারি। এই কথা আমি প্রতিদিন বলি। সিঙ্গুর উঠে যাওয়াতে, নন্দীগ্রামে কেমিক্যাল হাব না হওয়াতে নয়াচরে কে উপকৃত হয়েছে? উপকৃত হয়েছে গুজরাট, মোদি। সেই জন্য মোদি মমতাকে টিকিয়ে রেখেছে। বলছে মুখ্যমন্ত্রী বলছেন এই যে ঘটনা, কোথায় ঘটনা ঘটেনি বলুন তো? নারী নির্যাতনের এই যে রাজ্যপালের রাজভবনে যাচ্ছে এরা, মুখ্যমন্ত্রীও কালকে রাজভবন গেছিলেন, উনি বলেছিলেন কোনোদিন যাবো না বাবা রাজ্যপাল। তো নারী নির্যাতনের ঘটনা অন্য জায়গায় ঘটেছে বলে আমার এখানে ঘটাটা সমর্থনযোগ্য? আমি এটা বুঝতে পারি না। এই ধরনের কথা যারা বলেন তাদের আমি কি হয় বলবো তারা বদমাইশ, আর নতুবা তারা পরিকল্পনা করে অপরাধটাকে সমর্থন করছেন। একটা নারী নির্যাতনের ঘটনা আগে ঘটেছে বলে এই ঘটনাটা ঠিক, এই যুক্তি কারা দেন? এই যুক্তি দেন আমরা দেখেছি ছেলেবেলায় প্রতিবেশী মায়েদের মধ্যে ঝগড়া হতো, তোর ছেলে ফেল করেছে তো কি হয়েছে, আমার ছেলেও তো ফেল করেছে। কেন? কে ভয় দেখিয়েছে? উনি সততার সামনে দাঁড়ান, আমরা তো কিছু ভয় দেখাইনি, আমরা কেউ ভয় দেখাইনি। গোটা পৃথিবীর মানুষ বুঝে গিয়েছেন, তারা প্রতিবাদে নেমেছেন। গোটা দেশ থেকে আমার কাছে বিভিন্ন সংবাদ মাধ্যম ফোন করে জানতে চাইছেন। আমি তো কোনো সংবাদ মাধ্যমের কাছে যাইনি ওর মতো।
সংবাদ মাধ্যম আমার কাছে আসছেন জানার জন্য। তো একই সাথে আমি একটা আপনার থেকে কথা জানবো, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 5 বার ইউটিউবারদেরকে তিনি সমালোচনা করেছেন, ইউটিউবারদের বিরুদ্ধে বলেছেন ব্যবস্থা নেবেন, আর অলরেডি শফিকুল ইসলাম নোটিশ পেয়ে গেছে। নোটিশ পেয়েছে, শফিকুল আদৌ ভয় পাবে না। উনি ইউটিউবারদের বলছেন বিরুদ্ধে, তার কারণ হচ্ছে উনি ভয় পাচ্ছেন ইউটিউবাররা সত্য কথাটা সামনে নিয়ে আসছে। সত্যকে যে ভয় পায়, আজকে 5 বার কোনো মিডিয়ার কথা বলেনি উনি, আমাদের ইউটিউবারদেরকেই বলেছেন। তাই তো বলছি, মিডিয়ার কথা বলতেন। সত্যকে ভয় পায় যারা, তারাই আক্রমণ করে। সব বিজেপি স্পন্সর সে- এরকম বলছে আমাদেরকে, কটাক্ষ করছে। তৃণমূল স্পন্সার্ড কতগুলো ইউটিউবার আছে, কতগুলো টিভি চ্যানেল আছে। ওর রামবামের ওর ও sponsor বলছে। বামেদের তো কিছুই নেই। না না বলেছেন হ্যাঁ, রামবাম। উনি বলুন না কেন, উনি, আমি তো বললাম মমতার কথা হচ্ছে পাগলের কথা, ওটার কোনো জবাব আমি দেবো না। কিন্তু আজকে আমাদেরকে হুমকি দিয়েছে। আর ওই আপনারা আদৌ ভয় পাবেন না, যত হুমকি চুমকি দিক ওরা, আপনারা পাত্তা দেবেন না। নোটিশ দেওয়ার ক্ষমতা আছে, নোটিশ দিক, আপনাদের ক্ষমতা আছে নোটিশের জবাব দিয়ে নোটিশ ছিঁড়ে ফেলে দেওয়ার।